শোন তোতা, শামসু আইলে কৌশলে সামাদ মেম্বরের বিষয়টা শামসুর কানে তুইলা ধরতে হইব। হাবিবের মাঠ যেমনি হোক আমাদের খারাপ বানাইতে হইবই। হাবিব খুব ফাল পারতেছে কয়েকদিন যাবৎ। হাবিবের লোক যে এলাকার ভিতরে এরকম দুর্নীতি করে সেটা শামসুর কানে তুইলা ধরলে কিছুটা শামসুর চোখে ওই দুর্নীতিবাজ হিসাবে প্রমাণিত হইব। শামসু আসুক, হাবিবের যত কুকর্ম আছে সব শামসুর সামনে কৌশলে তুইলা ধরব। হাবিব আমাদের সকলকেই শামসুর চোখে দুর্নীতিবাজ বানাইয়া ওই নিজে কিভাবে নিট অ্যান্ড ক্লিন থাকে সেটা এবার দেখে নিমো। অনেক খেলা খেলছে আমাদের সাথে, এবার আমাদের খেলার পালা। হাবিবের মাঠটা যদি কোনোভাবে খারাপ করতে পারি তাহলে এক চান্সে আমি এমপি হয়ে যাবার পারবো রে তোতা। আমার সামনে এখন শুধু একমাত্র বাধা হিসাবে হাবিবই আছে। তাই হাবিবের মাঠ যে কোনো উপায়ে আমাদের খারাপ করতে হইব। আপনি তো আছেন হাবিবের মাঠ খারাপ করার জন্য। এইদিকে আমরা যে বড় একটা অঘটন কইরা ফেলাইছি সেইটা যদি শামসুর কানে যায় তাহলে আন্নের এমপিত্ব তো দূরের কথা, দল থেকে বহিষ্কার করে দেয় নাকি সেইটা নিয়ে টেনশনে আছি। আপনার কথা মতো কি একটা আকাম যে করতে গেলাম, এখন তো এটা গলার কাটা হইয়া বাইতে গেতেছে আমার। দূর চ্যাংরা, বারে বারে একালাপ পারিস না তো। ওইটা তো আমি বলছি ধরে, ওই বিষয়টা আমি দেখবো। দুর্নীতি করছে উপজেলা চেয়ারম্যান আর টিউনও, এখানে আমাদের কি করার আছে? আমরা ফাঁসমু কেন? তুই এটা নিয়ে কোনো টেনশন করিস না। যখন ওই বুদ্ধি বের করছি তখন এর থেকে কিভাবে বাঁচতে হবে সেই বুদ্ধিও কিন্তু আমি বের করে রাখছি। রাজনীতি কিন্তু আজকে 2 দিন যাবৎ করতেছি না। এই সমস্ত যা অর্থ সম্পদ দেখতেছিস আমার, এসবই কিন্তু অবৈধ পক্ষে ইনকাম করা। আজকাল পর্যন্ত কোনোদিন কেউ আটকাতে পারে নাই, আর পারবেও না। তুই টেনশন নিস না। আর চাচা, পার্টি অফিসে যায় যেন আবার মাস্টারের সামনে হাবিবের সাথে কোনো রকমের ক্যাসালে জড়ায়েন না। আপনারা তো আবার একজন আরেকজনের সাথে ঝগড়া না কইরা থাকতেই পারেন না। মাস্টার কিন্তু অন্য পছন্দ করে না। তাই আগে থেকেই আমি আপনারে সতর্ক করে দিলাম। বাকিটা এখন আপনার বিষয়। আরে না, ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হইব না, তুই টেনশন করিস না। দেখলে না সেই দিন হাবিবের সাথে কি ব্যবহারটা করলাম। এখন এই কয়দিন মিলাজিলাই থাকতে হইব। এখন মাথা গরম করে আর কাজ করবো না। এখন যা করার সব মাথা খাটাইয়া কৌশলে কাজ করবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোতা আইসিস তাহলে? বসেক, তোদের জন্যই অপেক্ষা করতেছিলাম। তাইলে মাস্টার, শামসু কি আগামীকালকেই আসতে চাইতেছে? শফিক ভাই, শামসু তো ফোন কইরা তাই বললো আমারে আগামীকালকেই নাকি বগুড়াতে আসবে। এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক, তাই শামসুর এই সময় এলাকায় আসাটা দরকারি। সেক্রেটারি হওয়ার পরে তো আর শামসু এলাকায় আসলো না, আমরা ওরে কোনো সংবর্ধনা দিতে পারলাম না। সেই জন্যই তো শামসু
বগুড়াতে আসতে চাইতেছে, নইলে তো আরো আগেই বগুড়াতে আসতো। তাইলে চাচা, শামসু ভাই সেক্রেটারি হওয়ার পর এই প্রথম বগুড়াতে আসতেছে। আমাদের তো এখন বড় সড়ো করে একটা প্রস্তুতি নেওয়া দরকার। শামসু ভাইরে সংবর্ধনা দিতে হইব না? হ্যাঁ, সেই জন্যই তো তোদের সবাইকে ডেকে নিয়ে আসলাম। হাবিব ভাই আছে, তুই আসস, শফিক ভাই আছে। কি করলে ভালো হয় সেটা তোরাই ডিসিশন নি। তাহলে হাবিব ভাই, আপনি কি করতে চাইতেছেন? কি ধরনের সংবর্ধনা দিলে সব থেকে ভালো হয়? আমি তো চাইছিলাম শামসুর আগমনে পুরো বগুড়া শহর সাজাইতে, কিন্তু মাস্টারই তো না করতেছে। বগুড়া শহর সাজানো যাইব না, শামসু নাকি এতে আবার রাগ করতে পারে। না না, এত বড় সড়ো করে আয়োজন করার দরকার নাই, শুধাই অপচয় হইব। এতে শামসু আরো রাগ করতে পারে। তাই হালকা পাতলা সিম্পলের ভিতরেই একটা সংবর্ধনার আয়োজন করতে হবে। তাইলে চাচা লন এক কাজ করি, ছেলে পেলে নিয়া বনানী মোড় থেকে শামসু বাইরে ফুলের মালা দিয়া রিসিভ করে নিয়ে আসি। 200-500 মোটরসাইকেল নিয়ে গেলাম। আমরা যারা আছি শামসু ভাইকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালাম, আর মিছিল নিয়ে সরাসরি বাসায় চলে আসমনি। ঠিক আছে, তাইলে তোরা এইভাবে প্রস্তুতি নি, আর মিছিলে যেন কোনো রকমের বিভ্রান্তিকর ঘটনা না ঘটে সেই দায়িত্ব তোদেরকে নিতে হবে। আর নেতাকর্মী যারা আছে সকলকে শামসুর বাসায় দাওয়াত দিবি। না চাচা, মিছিলে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, সেই দায়িত্ব আমি নিলাম। আচ্ছা ঠিক আছে, সময় কিন্তু আর বেশি বাকি নেই। আগামীকালকে ঢুকবে কিন্তু শামসু, তাই তারা এখনই প্রস্তুতিগুলো সেরে ফেল। আমরা এখন উঠলাম। শামসু, আরে গুরু যে, তা ওইখানে দাঁড়াই আছেন কেন? এইদিকে এসে বসেন। তা শামসু, রমজান আর মানিক কি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়া দিছে নাকি রে? হ গুরু, এই মাত্র 10 মিনিট আগেই ওরা বের হইয়া চলে গেল। এখনো ফোন টোন দেয় নাই আমারে। মনে হয় সিঙ্গাপুর যাওয়ার পরেই ফোন দিব। আমি সব কিছু ওদেরকে ঠিকঠাকভাবে বইলা দিছি। আপনি আর একটু আগে আসলেই তো ওদের সাথে দেখা হয়ে যাইতো। চাইছিলাম তো ওদের সাথে দেখা করার জন্য, কিন্তু সময়ে তো কুলাইল না। অনেক চেষ্টা করলাম যে আর একটু আগে ফ্যাক্টরি থেকে বের হয়ে আসমু, তা কোনোভাবেই সম্ভব হইল না। ফ্যাক্টরিটা উদ্বোধন করতে গিয়া অনেক প্যারা নিতে হইল। বিভিন্ন অতিথিরা আইসে, তাদের সাথে আলাপ আলোচনা করলাম। নতুন বায়ার ঢুকাইতে হইব, সেটা নিয়া ওদের সাথে কথাবার্তা বললাম। এবার সেবাই একটু দেরি হয়ে গেল, নইলে তো ওদের সাথে
দেখা হয়ে যাইতো রে আমার। সমস্যা নাই গুরু, দেখা হয় নাই তাতে কি হয়েছে, সিঙ্গাপুর যাই ফোন দিবনি, তখন ওদের সাথে কথাবার্তা বইলা নিয়েন। যাওয়ার আগে মানিক আপনার কথা জিজ্ঞাসা করছিল, গুরুর সাথে দেখা করিয়া যাব বইলা বলছিল, কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে করতে এই দিক দিয়ে আবার ওদের ফ্লাইটের সময় হয়ে গেছে, তো তাই আর আমি অপেক্ষা করাইলাম না। বললাম পরে যায়া গুরুর ফোন দিয়া গুরুর সাথে কথা বইলা নিস। এখন শুধু দোয়া করি ওদের জন্য, আল্লাহ যেন ওর পাটা অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সিঙ্গাপুরের চিকিৎসা মোটামুটি ভালোই আছে, অনেক আগে থেকেই ওদের অনেক নাম ডাক, বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুর আইসা অনেক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরছে। সমস্যা নাই, আল্লাহর রহমতে ঠিকই দেখবি রমজান পা ভালো হইয়া আবার চলে আসবনি। তা গুরু, ফ্যাক্টরির কাজ কাম কি সম্পূর্ণ করছেন? যে জায়গায় ফ্যাক্টরি করলেন ওইখানে কি নতুন বায়ার আসতে চাইবো? সব কিছু কি ঠিকঠাক আছে? কি বলিস শামসু তুই, ফ্যাক্টরিতে বায়ার আসবে না মানে? আমরা যে সার্ভিসটা বায়ারদেরকে দিয়ে আসি এরকম সার্ভিস কি বাংলাদেশের আর অন্য কোনো ফ্যাক্টরি দিতে পারবে? আমাদের এখানের পোশাকগুলো সব 100% কোয়ালিটি সম্পূর্ণ। আমাদের যে দক্ষ শ্রমিকগুলো আছে এরা সবাই তো খুব মনোযোগ সহকারে নিজের কাজ বইলা মনে কইরা কাজ করে, কারণ আমরা তো শ্রমিকদেরকে অন্য চোখে দেখি না। তাই আমাদের থেকে যে বায়ার একবার মাল নেবে অবশ্যই তাকে আবার আমাদের কাছেই আসতে হবে। গুরু, সততাই হচ্ছে ব্যবসার মূল চাবিকাঠি। সততা বজায় রেখে ব্যবসা বাণিজ্য করতেছি দেখেই তো আজকে এত দূর পৌঁছাতে পারলাম। আর শ্রমিকরা আমাদেরকে আসলেই মন থেকে ভালোবাসে। ওদের এই অফুরন্ত ভালোবাসার কারণেই আজকে শামসু গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বাংলাদেশের ভিতরে একটা নামকরা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশ নয়, আমরা এখন বিশ্ব বাজারেও অনেক পরিচিত। শুধুমাত্র এইগুলো সম্ভব হয়েছে আমাদের সততা আর শ্রমিক ভাই বোনদের অফুরন্ত ভালোবাসার জন্য। তারা পাশে ছিল বলেই আজকে শামসু গ্রুপ এত দূর এগিয়ে গিয়েছে। হ্যাঁ শামসু, তুই একদম ঠিক কথা বলছিস। আজকে শামসু গ্রুপ বাংলাদেশ পেরিয়ে বিশ্ববাজারেও মাথা উঁচু করে পারফরমেন্স করতেছে। আর শ্রমিকদের কথা বলিস, ওরা কেন আমাদের ভালোবাসা দিবে না? আজকে যখন অন্যান্য ফ্যাক্টরি শ্রমিকদের বেতন নিয়ে তাদের সাথে চলাকলা করতেছে, ঠিকঠাক মতে বেতন বোনাসগুলো পরিশোধ করতেছে না। মাসের পর মাস ঠিকই তাদেরকে দিয়ে কাজ করানো হয়, কিন্তু মাস শেষে তারা ঠিক মতো বেতনটা পায় না। সেখানে আমাদের শ্রমিকের বেতন নিয়ে আজ পর্যন্ত কোনো একটা শ্রমিক অভিযোগ তুলতে পারবে না। তাহলে তারা কেন আমাদের জন্য কাজ করবে না? গুরু,
একটা কথা মনে রাখেন, এই শামসু গ্রুপ যদি কোনোদিন দেউলিয়াও হয়ে যায়, তারপরেও এই মেহনতি শ্রমিক ভাই বোনদের একটি টাকাও মেরে খাবে না। তারা গায়ের রক্ত পানি করে দিনরাত এক করে আমাদের জন্য কাজ করে যায়, কিন্তু মাস শেষে তাদের বেতনটাও ঠিক মতো দেওয়া হয় না। যে মালিকরা এই ধরনের কাজ করে, আমি মনে করি তারা কেউ মানুষ হতে পারে না। তারা এক একজন মানুষরূপী জানোয়ার। তাছাড়া এই কাজ কখনোই, সেইটাই তো শামসু, যারা আমাদের জন্য গায়ের রক্ত পানি করে কাজ করে যাবে, আমরা কেন তাদের টাকা পয়সা এইভাবে মেরে খাবো? এটা আল্লাহ কোনোদিন সহ্য করবে না। এটা যারা করে তাদেরকে জুলুমকারী হিসাবে আখ্যা দেওয়া হবে। তা তুই যে শামসু বাড়িতে যাইতে চাইলি, তা কি করলি? গতকালকে কি বাড়িতে যাইবি নাকি? এই দিকের কাজ কাম কি সব গোছগাছ করছস? আজকে না সেলিম আর তোর প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার কথা ছিল, তা কি হইল? সাক্ষাৎ কি হয়েছিল প্রেসিডেন্টের সাথে? আর তুই কি সত্যি সত্যি আগামীকালকেই বগুড়ায় যাইবি নাকি? হ গুরু, আগামীকালকেই বাড়িতে যাইতে হইব, তাছাড়া পরে আর সময় পাইব না। দেশের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। অনেক দিন ধরেই বগুড়ায় যাওয়া হয় না, তাই এবার যেতেই হবে। আবার 2 তারিখে মন্ত্রী পরিষদের রদবদলের জন্য মিটিং ডাকছে প্রেসিডেন্ট, তাই আগামীকালকে গিয়েই আবার 2 তারিখের আগেই চলে আসতে হবে। তাই আগামীকালকেই আমাকে যেতে হবে। ও তাই নাকি শামসু? তাহলে 2 তারিখে তোরা মন্ত্রী পরিষদের রদবদলের মিটিং করতে চাইতেছিস? তা কি কি মন্ত্রণালয়ে পরিবর্তন আনতে চাচ্ছিস তোরা? সেই বিষয়ে কি কোনো ডিসিশন নিছস? বা তোর কি পছন্দের কেউ আছে নাকি? আজকে মিটিংয়ে প্রেসিডেন্টের কাছে সেলিম ভাইয়ের আমি এই প্রস্তাব তুলে ধরছিলাম। পরে প্রেসিডেন্ট 2 তারিখে মিটিংয়ের ডেট দিছে। তেমন কোনো পরিবর্তন আনবো না, সবই ঠিকঠাক থাকবে। শুধু স্বরাষ্ট্র, বাণিজ্য আর স্বাস্থ্য, এই 3 খাতেই পরিবর্তনটা আনতে চাচ্ছি। কারণ এই 3 জায়গায় সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো কোনো কাজেরই না, উনি শুধু পদ নিয়ে বসে আছেন দুর্নীতি করার জন্য। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে সেলিম ভাইকেই বসাতে চাচ্ছি। প্রেসিডেন্টও সম্মতি দিয়েছে। হ্যাঁ, সেলিম রে যদি তুই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসাস, তাহলে বিষয়টা ভালোই হইব। সেলিম অনেক ভালো একটা ছেলে, ওর ভিতরেও কোনো দুর্নীতি তুই খুঁজে পাইবি না। তাই এটা আমি মনে করি ভালো একটা ডিসিশন নিছস তুই। সেলিম রেই এই পদের একমাত্র যোগ্য দাবিদার। তাছাড়া আমি ওই রকম লোক আর জনতা পার্টিতে দেখতেছি না। সেই জন্যই তো আমি সেলিম ভাইয়ের নামটা
প্রেসিডেন্টের কাছে প্রস্তাব করছি। তাইলে গুরু, আপনি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন। সারাদিন যাবৎ দৌড়াদৌড়ি পারতেছেন, শরীরটা মনে হয় আপনার ক্লান্ত হয়ে গেছে। এখন যায়া রেস্ট নেন গা। কালকে বগুড়া যাওয়ার আগে আপনার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে বের হব। আরে কি ব্যাপার, এটা কি দেখতেছি? মোল্লা ভাই আর হাজি ভাই দেখি একসাথে এই গরিবের বাড়িতে। তা ভাই দাঁড়ায় আছেন কি ওই জায়গায়? বসেন। তা কি ব্যাপার সিদ্দিক ভাই, আজকাল তো আপনাকে কোনো জায়গায় দেখতেই পাই না। এই ছোট ভাইদেরকে কি আপনি ভুলে গেলেন নাকি? আগে সারাক্ষণ এক লগে চলাফেরা করতাম, আর এখন আপনারে মাসেও একদিন দেখতে পাই না। আমাকে দেখে কি করবা বলো? তোমাদের তো এখন বড় নেতা হইছে শামসু, ওর সাথেই চলাফেরা করো। ওরেই দেখো এখন। আমার কি আর এখন তোমাদের কাছে কোনো মূল্য আছে নাকি? আমি তো এখন অমূল্য জিনিস তোমাদের কাছে। কি যে বলেন না ভাই, আপনি আর মোল্লা ভাই আমার জন্য যা করছেন সেইটা কি আর বলার মতো নাকি? যতদিন আমি বেঁচে আছি ততদিনই আপনাদের কথা ঠিকই স্মরণ থাকবে। আমার রাজনৈতিক গুরুই তো আপনারা। আপনাদের জন্যই তো আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার ব্যবহার করতে পারতেছি। সেটাকে আমি ভুলে গেছি মনে করছেন? তাই যদি হইতো তাহলে শামসুও আমারে পুলিশ দিয়া গ্রেপ্তার করাইয়া এতদিন জেল খাটাইলো, আবার আমার সদস্য পদটাও স্থগিত করাইলো প্রেসিডেন্টকে দিয়া। আর তোমরা দলের ভিতরে থেকেও আমার জন্য কেউ প্রেসিডেন্টের কাছে সুপারিশ করলা না। এইখানেই তো বোঝা গেছে তোমরা আমার জন্য কতটা করতে পারো। আরে ভাই গো, এই কথা আর বললেন না। এই শামসু দলের ভিতরে আসার পর থেকে কি যে একটা ঝামেলা বাজাইছে। শামসু তো প্রেসিডেন্টকে এমনভাবে বশ করছে যে প্রেসিডেন্ট এখন শামসুর হাতের পুতুল হয়ে গেছে। শামসু যা বলে প্রেসিডেন্ট সেই মতোই কাজ করে। আমাদের কারোর কথার কোনো গুরুত্ব দেয় না প্রেসিডেন্ট। এই গলার কাটা শামসু কবে যে গলা থেকে নামবে আর কবে যে আমরা আবার শান্তি পাবো, সেই টেনশনে আমার ঘুম হয় না রাতে। এখন তোমরা এত চিন্তা করতেছো কে শামসুরে নিয়া? যখন প্রেসিডেন্ট শামসুরে দলের ভিতরে ঢুকাইলো তখন আমার সাথে তো তোমরা কেউ যোগ দিয়া এর বিরোধিতা করলা না। তখনই যদি তোমরা সবাই শামসুর বিরোধিতা করতা তাহলে কি প্রেসিডেন্ট আজকে শামসুরে দলের সেক্রেটারি বানাইতে পারত? তোমাদের অবহেলার কারণেই তো আজকে এই পরিণতি সৃষ্টি হয়েছে। আসলেই সুখে থাকতে ভূতে কিলায় একটা প্রবাদ আছে না, সেটাই তোমরা প্রমাণ করে দিলা। কাদের ভাই, আমার একদম ভুল বুঝেন না। আমি কিন্তু এর বিরোধিতা ঠিকই করছি, কিন্তু প্রেসিডেন্ট আমার কথার কোনো মূল্যায়নই করেন নাই। প্রেসিডেন্টই শামসুরে দলের ভিতরে নিজ ইচ্ছায় ঢুকাইছে। এইখানে কারো কোনো হাত ছিল না। এটা সম্পূর্ণই প্রেসিডেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের কারো কিছু করার নাই ভাই। এখন যে শামসু আবার নতুন কইরা আর একটা ঝামেলা তৈরি করছে,
সকল এমপি মন্ত্রীদের যে সম্পত্তির হিসাব চাইছে, এইটা কি করবা এখন? যে পরিমাণ কালো টাকা ইনকাম করছ এতদিনে, এইগুলোর হিসাব কেমনে মিলাইবা? এখন তো ঠিকই শামসুর কাছে তোমাদের ধরা খাইতেই হইব। সেটা নিয়েই তো ভাই কয়েকদিন যাবৎ টেনশনের ভিতরে আছি। আমারও তো সকল টাকা দুর্নীতি করে ইনকাম করা, এইগুলোর সঠিক হিসাব তো আমি জীবনেও দিতে পারবো না। প্রেসিডেন্টের কাছে সেই দিন গিয়েছিলাম, প্রেসিডেন্ট বলতেছে তোমাদের সমস্যা কি? সম্পত্তির হিসাব চাইছে, সুন্দরভাবে হিসাব দিয়া দাও। যদি কোনো দুর্নীতি করে না থাকো তাহলে তো আর কোনো সমস্যা নাই। এটা শুনে তো মাথা আমার আরও নষ্ট হয়েছে। এখন কি করা যায় ভাই? একটা উপায় আমাদের বের করতে হবে। এখন আর কিছু করার নেই, একটাই উপায় আছে। এখানকার যত এমপি মন্ত্রী আছে প্রায় সবাই দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাই আমাদের এখানে বুদ্ধি করে খেলতে হবে। সকল এমপি মন্ত্রীদেরকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। আর আমাদের পক্ষে আনার পর আমরা সকলেই একজোট হয়ে শামসুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করব। তখন দেখব প্রেসিডেন্ট কিভাবে শামসুরে বাঁচায়। দল বাঁচাতে হইলে প্রেসিডেন্টকে অবশ্যই শামসুকে দল থেকে বের করে দেওয়া প্রয়োজন পড়বে। তাই প্রেসিডেন্ট তখন এক প্রকার বাধ্য হয়েই শামসুকে দল থেকে বের করে দেবে। এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ। মোল্লা ভাই, সিদ্দিক ভাই কিন্তু কথাটা একদম ঠিক বলছে। এক ডিলে দুই পাখি মারার একটা সুযোগ আছে। একদিকে যেমন আমাদের সম্পত্তির হিসাবও দিতে হবে না, অন্যদিকে শামসুকেও দল থেকে বের করে দেওয়া যাইব। সেই দিন দেখলেন না সম্পত্তির হিসাবের কথা ওঠাতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী ওরা কেমন খেপে গেল, কারণ ওরাও সবাই দুর্নীতির সাথে জড়িত। তাই এখন আমাদের সকলকে একত্রিত করে শামসুর বিরুদ্ধে দাঁড়াইতে হইব। এটা অনেক বড় একটা সুযোগ যেটা শামসু নিজে আমাদের জন্য তৈরি করে দিয়েছে। সেইটা করার জন্যই তো আমরা তোমার কাছে আসলাম। তুমি এক কাজ করো, ওদেরকে সঙ্গে নিয়ে গোপন একটা বৈঠক করার ব্যবস্থা করো। তোমার বাংলো বাড়িতেই বৈঠকটি অনুষ্ঠানিত করার জন্য মনে হচ্ছে পারফেক্ট জায়গা হবে। এখানকে সবাইকে ডেকে আনো, আমরা সবাই একত্রিত হয়ে দেখে শামসুর বিরুদ্ধে মাঠে নামি। ভাই, তাইলে আমি সকলকে একত্রিত করে আপনাদেরকে জানাচ্ছি। এই কাজ কিন্তু আমাদের 2-1 দিনের ভিতরেই সম্পূর্ণ করতে হবে। ওদেরকে বলার সাথে সাথেই ওরা সকলে রাজি হয়ে যাবে। শামসুর পক্ষে হাতে গোনা 2-4 জন ছাড়া আর কেউ থাকবে না, সকলে আমাদের পক্ষে থাকবে। তাহলে আমি ওদেরকে মিটিংয়ে ডাকার ব্যবস্থা করতেছি, পরে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেবনি। তাইলে তুমি এই ব্যবস্থাই করো, আমাদেরকে ডেটটা জানিয়ে দিও, সময় মতো আমরা চলে আসবনি। উঠলাম তাহলে এখন।